রাজ্যে পালা বদলের পর থেকে খবরের শেষ নেই, একগুচ্ছ খবর এসে হাজির হয়েছে এবং রোজই প্রায় আসছে। নতুন খবর সেটা হচ্ছে যে নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার একটি নির্দেশিকা জারি করেছে, যার মাধ্যমে খানিকটা অভিযোগ করা হচ্ছে যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশদা, আপনাকে সরাসরি প্রশ্ন যে এটা কি আপনারও মনে হচ্ছে কোথাও বাক স্বাধীনতায় হস্তক্ষেপ? আমার মনে হয় সাধারণ মানুষ অনুভব করছেন। দেখুন, এটা পুরনো সরকারি কর্মচারীদের যে তাদের যে শৃঙ্খলা বিধি আছে, তাতে তাদের ক্ষেত্রে বলা যায় সরকারি কর্মচারীরা তারা কী বিধিনিষেধ তাদের উপর আরোপিত হবে, এটা আছে। এটা হঠাৎ করে নতুন করে আবার সার্কুলার করে কৃতিত্ব নেওয়ার কিছু নেই, কিন্তু যেটা করেছেন সেটা মারাত্মক অপরাধজনক। আমি শুনলাম পরবর্তীকালে সেটা তারা প্রত্যাহার করেছেন চাপে পড়ে, যে সেই সার্কুলারকে তারা আরোপ করার চেষ্টা করছেন শিক্ষক সমাজের ওপর। আচ্ছা। এবং অন্যান্য সংস্থা যারা সরকারি পোষিত তাদের উপর আরোপ করার চেষ্টা করছে। এটা বাক স্বাধীনতা শুধু কেড়ে নেওয়া না, এর পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে। আমি আমার পোস্টে বলেছি, আমি দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে এরা নিজেরা জানেন যে এরা দুর্নীতি ছাড়া বাঁচতে পারবে না, এরাও প্রশাসনকে দুর্নীতি কাজে লাগাবেন। এখন ভাবছেন যে প্রশাসনের ভেতর থেকে খবর বেরিয়ে গেলে পরে তাদের পক্ষে মহাবিপদ। যে বিপদে তৃণমূল কংগ্রেসের সরকার করেছিল এবং যেই সরকারের মন্ত্রিসভায় বর্তমান মুখ্যমন্ত্রীও ছিলেন। সুতরাং এদের তো আমি যেটা বলেছি জামা পাল্টেছে, আর তো কিছু পাল্টায়নি। মূল রাজনৈতিক চরিত্র, প্রশাসনিক চরিত্র, লক্ষ্য তো কিছুই না, সবই তাই। আচ্ছা। আগেও পরিচালিত হচ্ছে পেছন থেকে RSS দ্বারা, এখনও পরিচালিত হচ্ছে RSS দ্বারা, নতুনত্ব কিছু নেই। বিকাশদা, এই যে ধরুন মাদ্রাসাতে বন্দে মাতরম গাইতে হবে, এটা নিয়ে একটা সার্কুলার দেওয়া হয়েছে, তো অনেকেই অনেক ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছেন। ব্যাপারটা একটু কী বলবেন? বিক্ষোভ কি? এটা আমি তো আমার জুনিয়রদের পিটিশন লিখতে বলেছি, এটা কোর্টে মুভ করে বাতিল হয়ে যাবে। আচ্ছা। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার তারা একটা বললেন কি বন্দে মাতরম 6 পংক্তি গাইতে হবে, হঠাৎ 150 বছর পরে ওদের বন্দে মাতরম প্রীতি জেগেছে। আমি সেটাকে আদালতে চ্যালেঞ্জ করেছি। রবীন্দ্রনাথ সমস্ত কিছু বিবেচনা করার পর, দেশের পরিস্থিতি বিবেচনা করার পর বললেন ওই 2 পংক্তি গাওয়া হবে। এখন মোদি আর ভগবত তারা রবীন্দ্রনাথ থেকে বেশি বুদ্ধিমান নাকি, অনেক বেশি পণ্ডিত, তারা বলছেন 6টা গাইতে হবে। আমি মামলা করেছি, মামলা শুনানি হয়নি এই সাংবিধানিকতা নিয়ে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হঠাৎ তুমি দেশপ্রেম জাগাবে, মাদ্রাসাকে জোর করে গাইতে হয় বলে দেশপ্রেমকে এভাবে জাগে নাকি? আমি বুঝলাম যে হ্যাঁ, মাদ্রাসা শিক্ষাকে প্রচুর অর্থ দিচ্ছেন এবং বলছেন মাদ্রাসা শিক্ষায় তার বামফ্রন্ট আমরা যে সিলেবাস করেছিল, বিজ্ঞান পড়ানো হবে, আধুনিক ইতিহাস পড়ানো হবে, সেগুলোকে চালু করা, তা না বন্দে মাতরম গাইতে হবে। তো বন্দে মাতরম গাইলে কী হবে? জোর করে না দেশপ্রেম তৈরি করা যায়। দেশটা কি এটাকে উপলব্ধি করতে হয়। ভারতবর্ষের বিজেপি নেতাদের দেশ সম্পর্কে কোনো উপলব্ধি নেই। সেজন্যই নির্বিচারে নির্বিবাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলিকে বলতে পারেন এটা আমার পিতৃভূমি। তারা দেশ প্রেম শেখাবে। হয়েছে, হামলা হবে, দেখা যাক সংবিধান সম্মতভাবে। আজকে ধরুন 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে, তারপরে আজকে 22 তারিখ, মানে কার্যত 18 দিন পার হয়েছে। নতুন সরকার যে পথে চলছে, আপনি কি মনে করেন যেটা রাইট ডিরেকশন? আমি বলেছি আগে জামা পাল্টেছে, আমি এক কথাই বলছি। আচ্ছা। জামা পাল্টেছে, একই রকম ক্যারেক্টার আছে এবং আরও একটু নতুন নতুন ক্ষমতা আসছে, তো তীব্রতা নিয়ে ঝাঁপাচ্ছে। গরিব মানুষের পেটে লাথি মারছে। এই যে নির্বিচারে হকার উঠছে, তুমি দেশের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছো না, তারা হকারি করে তাদের জীবন জীবিকা অর্জন করছে, তার উপর তুমি লাথি মারছো। তাদের তুমি আজকে বাস্তুচ্যুত করে, মানে আমি কর্মচ্যুত করে দিচ্ছ, জীবিকার থেকে দূরে ঠেলে দিচ্ছ। কী হবে? আপনি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে একটু কম পয়সার জিনিস কিনতে পারতেন, এখন আপনি কিনতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে, হয় স্পেন্সার্সে যান কিংবা মলে যান। তাদের স্বার্থে কাজটা হচ্ছে, এছাড়া অন্য কোনো কিছু না। যদি ওরা সত্যি সত্যি চাইতেন যে হ্যাঁ আমরা প্রকল্প করছি, উন্নয়ন করব, তাহলে সেই মানুষগুলোকে আগে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতেন। যে আপনারা ব্যবসা করুন, এখানে করুন। সেটা না করে শুধুমাত্র বিকশিত ভারতের নাম করে ভারতবর্ষের মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া, এই পরিকল্পনা চালু করেছেন ওরা, কিন্তু এই পরিকল্পনা টিকবে না।
এই একই প্রশ্ন আসছে যে 18 দিন কার্যত পার হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে যাকে সারা ভারতবর্ষ চিনত, পরে ক্ষমতায় এলেন, ক্ষমতা হারানোর পর তিনি আর এই 18 দিন বাড়ির বাইরে বেরোলেন না। আপনার দেখুন, আমি ইতিপূর্বে বহু জায়গায় বলেছি, মমতা উত্থান একটি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। মমতাকে লালন পালন করেছে আরএসএস এবং মিডিয়া, আরএসএস প্রাণিত মিডিয়া। আমি বহুবার বলেছি, যেদিন থেকে মিডিয়া এবং প্রশাসন সরে যাবে সেদিন থেকে মমতা বলে কিছু থাকবে না। আমার এই কথাটা অন্ততপক্ষে এই নির্বাচনে ফলাফলের পর প্রমাণ হলো। কী আদর্শ আছে, কী রাজনৈতিক কর্মসূচি আছে? একটাই তো রাজনৈতিক কর্মসূচি ছিল অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। আরএসএসের তার কর্মসূচি, তার লক্ষ্য পূরণ হয়ে গেছে, এখন মুখোশ ফেলে দিয়েছে, মুখ নিয়ে এসছে। কিন্তু তিনি তো আবার বাম অতিবামদের আহ্বান জানিয়েছেন। এগুলো তো কৌশল বুঝতে হবে। কিছু কিছু মেকি বাম তো কেউ কেউ ওকে লেলিন বানিয়ে দিয়েছিলেন, কেউ কেউ ওকে বিকল্প বামপন্থী বলে চালানোর চেষ্টা করেছিলেন। প্রচারের ইঞ্জেকশানে সবাই সব কথা বলেছেন, তারা খুব প্রচারে ছিলেন, উল্লসিত ছিলেন। আমরা প্রচার আছি, লোকে আমাদের মুখ দেখছে, কেউ তো গভীরভাবে তলিয়ে দেখেননি। আজকে তলিয়ে দেখুন বা না দেখুন, সত্যটা সামনে এসে গেছে। গোটা দলটাই বিজেপিতে মিশে যাবে। আচ্ছা, নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। আচ্ছা, তো মানে আপনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাকের আর সম্ভাবনা নেই? মানে যদি কামব্যাক করতে হয় তারা বিজেপি কী করে কামব্যাক করবে? উনি যে সমস্ত কর্মসূচি করেছেন সেগুলো বিজেপিরই কর্মসূচি। বিজেপির কর্মসূচি বিজেপি নিজে কার্যকর করবে, কামব্যাকটা কী হবে? আচ্ছা, বলুন, তখন অন্ধ কমিউনিস্ট বিরোধিতায় আমেরিকান সাম্রাজ্যবাদ থেকে সবাই এসে উল্লসিত হয়ে তাকে মদত দিয়েছেন। মমতা জেতার পর হিলারি ক্লিন্টন এসেছিলেন, আর বিজেপি জেতার পর ট্রাম্প নিজে টুইট করেছেন, এবং আমি শুনলাম আগামীকাল না পরশু বোধহয় আসছেন বিদেশমন্ত্রী দুবাইও আসছেন। ওদের তো আন্তর্জাতিক উদ্দেশ্য একটা, যে কিছুতেই কমিউনিস্ট সংগঠন, কমিউনিস্ট চিন্তাভাবনাকে প্রসার করতে দেবে না। এই হচ্ছে ওদের স্বপ্ন। সেই স্বপ্নের ওদের সবচেয়ে বড় ধারক বাহক হচ্ছে ভারতবর্ষের বুকে আরএসএস। তারা বিভিন্ন জায়গায় কৌশল করে বিভিন্ন দল তৈরি করে, কাজ মিটে যায়, ফেলে দেয়। কিন্তু খুব মানে খুব সিগনিফিক্যান্ট হচ্ছে যে এই পরিস্থিতিতে বামেদের একটা চরম একটা উত্থানের জায়গা তৈরি হয়েছে। আমি সে কথাই তো বলছি। আমি আমার পোস্ট করেছিলাম যে এখন মুখোশটাকে সরে গেছে, এখন মুখোমুখি। এই মুখোমুখি লড়াইয়ে যত সংঘর্ষ হবে তত বেশি বিজেপি আরএসএস বিপদে পড়বে। তাই দেখবেন তারা আরেকটা বিকল্প খুঁজিয়ে তোলার চেষ্টা করবে। আচ্ছা, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। ভারতবর্ষে একটা চরম ইস্যু তৈরি হয়েছে হঠাৎ করে, যুব সম্প্রদায়ের দিক থেকে উঠে এসেছে ব্যাপারটা, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। এই দল মূলত সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড যুব সম্প্রদায়। আপনি জানেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা মন্তব্য করেছিলেন, সেই প্রেক্ষিতে এই ব্যাপারটা তৈরি হয়েছে। আপনার কি মনে হয় এই দল কি সত্যি কি? দেখুন, এটা হঠাৎ কিছু গজিয়ে ওঠে না। আচ্ছা, চিফ জাস্টিস মন্তব্য করেছেন, অত্যন্ত নিন্দনীয় মন্তব্য, আমরা সকলেই তাকে নিন্দা করেছি। এখন যুব সমাজের যে মূল বিক্ষোভ, সেই বিক্ষোভটাকে বিপথে পরিচালিত করবার জন্য কিন্তু এটা কৌশল বলে আমি মনে করি। ককরোচ জনতা পার্টি, এদের কী বক্তব্য? বক্তব্য থাকবে তো, 5টা এজেন্ডা আছে এদের। কী এজেন্ডা? 5টা এজেন্ডার মধ্যে একটা হচ্ছে যে চাকরির ব্যবস্থা করতে হবে, ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে, নারী পুরুষ সমানাধিকারের ব্যবস্থা করতে হবে। এই ইস্যু নিয়ে গোটা সমাজ উত্তাল হচ্ছে। হ্যাঁ, এই ইস্যুগুলো মূলত বামপন্থীরা তাই নিয়ে লড়াই করছেন। আচ্ছা, এখন সেখান থেকে একটা বিভাজন কি সোশ্যাল মিডিয়ায় চলে যাও। আপনি ককরোচ জনতা পার্টি কাউকে রাস্তায় পাবেন না লড়াই করতে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াকে ডাইভার্ট করে দেয়। সোশ্যাল মিডিয়া এই সমস্ত জায়গায় অনেকেই কন্ট্রোল করেন, পেছন থেকে পয়সাওয়ালা লোকেরা, সব না, অনেক কিছু আছে কন্ট্রোল করে। দেখ, এই সমস্ত আগামী দিনে ভবিষ্যতে আরও হয়তো প্রকাশিত হবে। আমার নিজস্ব অনুভূতি তাই, আচ্ছা, যে মূল বামপন্থী আন্দোলন, যেটা এই মুহূর্তে ভারতবর্ষের বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং যার উত্থান হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে আবার বিপথে পরিচালিত করার একটা পরিকল্পনা। আচ্ছা, আপনি ব্যস্ত আছেন, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে হাইকোর্টে একটি মামলা ছিল, অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী, তাদেরকে 19শে জুন পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। আপনি লড়াই করেছেন, একটু ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? দেখুন,
একজন নির্বাচিত এমএলএ তিনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন তিনি ওদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো ওরা তো একই ঘরের, তো একই ঘরানার ছিল। আমি তো বলতাম তৃণমূল বিজেপি ভাই ভাই, আমি এদের কাউকে চিনতামও না, এদের সঙ্গে কোনো প্রশ্ন আসে না। তো এখন নির্বাচনে জেতার পরে ওদের বিরুদ্ধে একটা লম্বা অভিযোগ। কী অভিযোগ? না, ওদের প্রচুর বেআইনি সম্পত্তি হয়েছে। আচ্ছা, আর প্রচুর বেআইনি সম্পত্তি হয়ে থাকলে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া নেবে, কিন্তু প্রচুর বেআইনি সম্পত্তি হয়েছে এটা কোনো ক্রিমিনাল অফেন্স না আমাদের সমাজে। আচ্ছা, আপনি কীভাবে সম্পত্তি করেছেন এটা তদন্ত হতে পারে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরতে পারেন। যদি আপনি কোনো রকম রাহাজানি করে থাকেন তাহলে সেটা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা তারা ব্যবস্থা করতে পারেন, মানি লন্ডারিং ইত্যাদি। কিন্তু সাধারণভাবে উনি জমি কিনেছেন, জমি বেচেছেন, এগুলো আমার বোধে এটা কোনো ক্রিমিনাল অফেন্স নয়। আচ্ছা, সুতরাং তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। সে এফআইআর যখন হয়েছে স্বভাবতই তারা গ্রেপ্তারের আশঙ্কা করেছেন, সেদিনই আদালতে এসেছেন।